প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আজ আলোচনা করব তোমাদের সাহিত্যচর্চা বইয়ের তৃতীয় কবিতা কবি সমর সেন রচিত মহুয়ার দেশ। যে কোনো কবিতা আলোচনার পূর্বে কবি পরিচয় সম্পর্কে কিছু জানা প্রয়োজন। তাই প্রথমে আমরা কবি সমর সেন সম্পর্কে সংক্ষেপে জেনে নেব। কবি সমর সেন জন্মগ্রহণ করেন 1916 খ্রিস্টাব্দের 10ই অক্টোবর। জন্মস্থান ছিল কলকাতার বাগবাজার। কবির আদি নিবাস পূর্ববঙ্গের ঢাকা। পিতা অরুণচন্দ্র সেন, মাতা চন্দ্রমুখী দেবী। দাদু প্রখ্যাত গবেষক ও সাহিত্যিক দীনেশচন্দ্র সেন। কবির মৃত্যু 1987 খ্রিস্টাব্দের 13ই আগস্ট। কবি সমর সেন রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল কয়েকটি কবিতা, গ্রহণ, নানা কথা, খোলা চিঠি, তিন পুরুষ, সমর সেনের কবিতা, এছাড়া তাঁর আত্মজৈবনিক গদ্যগ্রন্থ বাবু বৃত্তান্ত, যেটি প্রকাশিত হয় 1978 খ্রিস্টাব্দে। আমাদের আলোচ্য মহুয়ার দেশ কবিতাটি নেওয়া হয়েছে কবি সমর সেনের কয়েকটি কবিতা কাব্যগ্রন্থ থেকে। মহানগরের কবি সমর সেনের কবিতায় যান্ত্রিক সভ্যতার বন্ধ্যা রূপ দেখে অনেকে তাকে নাগরিক কবি হিসাবে চিহ্নিত করে থাকেন। কিন্তু শুধু নগরকেন্দ্রিক যান্ত্রিক সভ্যতার রূপ নয়, কবি সমর সেনের মধ্যেও রোমান্টিক সত্তা রয়েছে। আর এই রোমান্টিক সত্তার সার্থক ফসল হল মহুয়ার দেশ কবিতা। মহুয়ার দেশ কবিতায় মহুয়া নামের মধ্যে লুকিয়ে আছে যাবতীয় মাদকতা। মহুয়ার দেশ হল শাল মহুয়া সমৃদ্ধ আদিবাসী অধ্যুষিত লাল মাটির সাঁওতাল পরগনা। এই সাঁওতাল পরগনায় অসংখ্য মহুয়া গাছ দেখা যায়। এই মহুয়া গাছের ফুল থেকে এক ধরনের মাদক বা মদ তৈরি করা হয়। সেই মদ পান করে মানুষ যেন সাময়িক সব কিছু ভুলে থাকে। কবিও যেন নগরকেন্দ্রিক জীবনের কোলাহল মুখরতা, অবসাদ, ক্লান্তি ভুলে থাকতে চেয়েছেন। নগরকেন্দ্রিক জীবন কবিকে বেঁচে থাকার রসদ জুগিয়েছে, কিন্তু তার কাছ থেকে যেন কেড়ে নিয়েছে সমস্ত আবেগ, সমস্ত স্বপ্ন, সমস্ত সুখ। তাই কবি একটু শান্তির জন্য মহুয়া দেশে পাড়ি দিতে চান। কবিতাটি দুটি পর্বে বিভক্ত হলেও তোমরা যদি ভালোভাবে দেখো, দেখবে কবিতাটির তিনটি অংশ আছে। মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোত থেকে শীতের দুঃস্বপ্নের মতো এই পর্যন্ত প্রথম অংশ। এখানে আছে বাস্তবের ভয়ঙ্করতার হাত থেকে তথা ক্লান্তির হাত থেকে মুক্তির জন্য সূর্যাস্তের আলোয় শীতের দুঃস্বপ্নের অবসান। আবার অনেক অনেক দূরে আছে এখান থেকে নামুক মহুয়ার গন্ধ, এই পর্যন্ত দ্বিতীয় অংশ। এখানে আছে কবির ক্লান্তির হাত থেকে মুক্তির জন্য স্বপ্নের দেশে পাড়ি দেওয়ার ইচ্ছা প্রকাশ। আর এখানে অসহ্য নিবিড় অন্ধকার থেকে কিসের ক্লান্ত দুঃস্বপ্ন, এই পর্যন্ত তৃতীয় বা শেষ অংশ। এখানে আছে স্বপ্ন ছিন্ন করে আবার স্বপ্নের দেশের বাস্তবতায় ফিরে আসার কাহিনী। যাই হোক, কবিতাটি তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, দেখতে পাবে কবিতার সূচনায় আছে সন্ধ্যাকালীন পটভূমি এবং শেষে আছে সকালের পরিবেশ বর্ণনা। অর্থাৎ সমগ্র কবিতাটি সন্ধ্যা থেকে সকালের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। এবার তোমরা সকলে কবিতাটি ভালো করে দেখো। মাঝে মাঝে সন্ধ্যার জল স্রোতে অলস সূর্য দেয় এঁকে,
গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ, আর আগুন লাগে জলের অন্ধকার ধূসর ফেনায়। নাগরিক কবি সমর সেন লক্ষ্য করেছেন, মাঝে মাঝে সন্ধ্যাকালীন অস্তায়মান সূর্য জলের উপর বিচিত্র রঙের খেলায় মেতে ওঠে। সূর্য সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পৃথিবীকে আলোদান করে এবং দিন শেষে সে যেন ক্লান্ত, পরিশ্রান্ত, অলস হয়ে পড়ে। দিন শেষে অস্তায়মান সূর্যের রক্তিম আভা জলের স্রোতের উপর পড়েছে। তা দেখে কবির মনে হয়েছে কেউ যেন গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ রচনা করেছে। বিদায়কালে অলস সূর্য যেন পৃথিবীতে এঁকে দিয়েছে আলোর নানা রশ্মি, যা রূপ সৌন্দর্যে কবিকে বিভোর করেছে। পরক্ষণেই কবির মনে হয়েছে জলের অন্ধকার ধূসর ফেনায় কেউ যেন আগুন লাগিয়ে দিয়েছে। এখানে লক্ষ্য করো, জলের রঙটা কিন্তু ধূসর। আসলে নগর কেন্দ্রিক সভ্যতার সঙ্গী কলকারখানা, যানবাহনের দূষিত ধোঁয়াগুলো যেন জলের রঙকে ধূসর করে দিয়েছে। তাহলে উপরোক্ত চারটি চরণ তীরটিতে আমরা দেখতে পেলাম সন্ধ্যার অস্তগামী সূর্যের শেষ রশ্মিটুকু জলের স্রোতের উপর পড়েছে। তা দেখে কবির প্রথমে মনে হয়েছে কেউ যেন জলের স্রোতের বুকে উজ্জ্বল আলোর স্তম্ভ এঁকে দিয়েছে। আবার পরক্ষণেই মনে হয়েছে জলের ধূসর ফেনাতে কেউ আগুন লাগিয়ে দিয়েছে। এই দুই ধরনের উক্তির মধ্যে কবি মনের দ্বন্দ্ব যেন প্রকাশিত হয়েছে, যার একদিকে রয়েছে সূর্যের সোনাঝরা আলোক, আর একদিকে রয়েছে অন্ধকার ধূসরতা। পরের লাইন দেখো, সেই উজ্জ্বল স্তব্ধতায় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। আসলে কবি যখন সন্ধ্যাকালীন পরিবেশে প্রকৃতির এক অপরূপ রূপ সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন, বিভোর হয়েছেন, চারিদিকে প্রকৃতিতে এক অদ্ভুত স্তব্ধতা, ঠিক তখনই ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস, যা নগর সভ্যতার সঙ্গী, সেই ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস কবিকে স্বপ্নের জগৎ থেকে বা প্রকৃতির রূপ সৌন্দর্যের জগৎ থেকে বঞ্চিত করল শীতের দুঃস্বপ্নের মতো। তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, শীতের দুঃস্বপ্ন কেন বলা হয়েছে? আসলে শীতকালে আমরা লেপ কম্বল মুড়ি দিয়ে আরামে ঘুমাই, কিন্তু হঠাৎ করে যদি আমরা দুঃস্বপ্ন দেখি তাহলে আমরা অসহ্য বোধ করি। ঠিক এখানেও আমরা দেখতে পাচ্ছি শহরের বুকে দাঁড়িয়ে প্রকৃতির এমন একটা নৈসর্গিক রূপ দেখে কবি যে স্বপ্নে বিভোর হয়ে যাচ্ছিলেন, ঠিক তখনই ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস কবির স্বপ্নকে ভেঙে চুরমার করে দিল। আসলে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস কবির স্বপ্নের মায়াজাল ছিন্ন করে কবিকে যেন বাস্তবের মাটিতে নিক্ষেপ করে দিয়েছে। পরের লাইন দেখো, অনেক অনেক দূরে আছে মেঘ মদির মহুয়ার দেশ, সমস্তক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে দেবদারুর দীর্ঘ রহস্য। কবি সমর সেন যেন নগর জীবনে শান্তির নীড় খুঁজে পেলেন না। কবি যে প্রকৃতির রূপ সৌন্দর্যে ডুব দেওয়ার জন্য নগর জীবনের কোলাহল মুখর পরিবেশ থেকে বেরিয়ে কবি মন পাড়ি জমিয়েছে অনেক অনেক দূরে, অর্থাৎ মহুয়ার দেশে। কবি যেন বাস্তব জগৎ থেকে তার স্বপ্নের জগৎ, তার কল্পনার জগৎ, মায়ার জগতে পাড়ি দিলেন। সেখানে আছে মেঘ মদির মহুয়ার দেশ। মহুয়ার দেশে মেঘ, পথ ও পথের দুধারে দেবদারু গাছগুলি যেন এক রহস্যের মায়াজাল বুনে চলেছে। এই রহস্য আরও অপার ও অসীম হয়ে ওঠে পরবর্তী দুই চরণে। পরের লাইন দেখো, আর দূর সমুদ্রের দীর্ঘশ্বাস
রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে। এখানে নাগরিক জীবনের কদর্যতা থেকে বেরিয়ে আসার জন্য কবি প্রকৃতির বনতলে উপনীত হতে চেয়েছেন। আর এই প্রকৃতির বনতল হল কবির কাঙ্ক্ষিত মহুয়ার দেশ। সেখানে সকাল তার নিবিড় সান্নিধ্যের দ্বারা মানুষের একাকিত্বকে দূর করে। আমরা জানি রাত্রি হলো একাকী, রাত্রি হলো সহচরহীন, কিন্তু মহুয়ার দেশে রাত্রি কিন্তু একাকী নয়, কারণ সেখানে রাত্রির একাকিত্ব দূর করে দেয় দূর সমুদ্রের দীর্ঘশ্বাস। তাই মহুয়ার দেশে যেন কেউ একাকিত্ব যন্ত্রণা ভোগ করে না, কারণ সেখানে যেমন প্রকৃতির সান্নিধ্যে দিনের একাকিত্ব দূর হয়, তেমনি দূর সমুদ্রের গর্জন রাত্রের নিঃসঙ্গতাকে দূর করে দেয়। পরের লাইন, আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়ার ফুল, নামুক মহুয়ার গন্ধ। নাগরিক জীবনে থাকতে থাকতে কবি ক্লান্ত বিষণ্ণ। এই ক্লান্তি ও বিষণ্ণতা থেকে মুক্তির জন্য কবি তার দেহের উপরে মহুয়ার ফুলের সান্নিধ্য চেয়েছেন। আসলে কবি মহুয়া ফুলের নরম ছোঁয়া এবং তার মন মাতানো গন্ধের মাদকতায় যাবতীয় ক্লান্তি যেন দূর করতে চেয়েছেন। পরের লাইন দেখো, এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি মহুয়া বনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দ। যে মহুয়ার দেশ কবির কল্পনায় ছিল স্বপ্নের অলকাপুরী, সৌন্দর্যের নন্দনকানন, ক্লান্তি হননকারী সব পেয়েছির দেশ, সেখানে এসে কবি দেখলেন যন্ত্র সভ্যতার নির্মম ব্যস্ততা। ফলে কবির কল্পনা দুঃস্বপ্ন হয়ে রয়ে গেল। সেখানে কবি শুনতে পেলেন কয়লা খনির বিশাল শব্দ, যে শব্দ কবির কাছে অসহ্য মনে হয়েছে। নগর জীবনের কোলাহল মুখর পরিবেশ থেকে মুক্তির জন্য, মানসিক শান্তির জন্য বা ক্লান্তি দূর করার জন্য কবি মহুয়ার দেশে এলেন, কিন্তু সেখানে দেখলেন যন্ত্র সভ্যতার বিপন্নতা, কয়লা খনি থেকে কয়লা উত্তোলনের বিকট শব্দ। নিবিড় যে অন্ধকারের কথা বলা হয়েছে, এই অন্ধকার বিরাজ করেছে যেমন প্রকৃতির জগতে তেমনি কবির জীবনেও। একইভাবে সাঁওতাল পরগনার সহজ সরল মানুষের জীবনে কবি মানসিক প্রশান্তির জন্য, নাগরিক ক্লান্তি দূর করার জন্য কবি মহুয়ার দেশে এসেছিলেন, কিন্তু এখানে কবি পেলেন না শান্তির আলোকবর্তিকা। সেই কারণে কবির জীবন অন্ধকারে ভরে গেল। আর সাঁওতাল পরগনার সহজ সরল আদিবাসী মানুষেরা তাদের জন্মভূমি, কর্মভূমি, মাতৃভূমিতে শ্রমিকে রূপান্তরিত হয়ে গেল বা যন্ত্র দানবের দাসে পরিণত হলো। তাই তাদের জীবন হয়ে উঠল অন্ধকারে পরিপূর্ণ। কবির কল্পিত পল্লী ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের পীঠস্থান আজ যেন নগর জীবনের কৃত্রিমতায় পরিপূর্ণ। পরের লাইন, আর শিশিরে ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। শিশির ভেজা সবুজ সকাল সাধারণত শান্তি ও সুষমা নিয়ে আসে, সৌন্দর্যের ছবি বহন করে আনে, যাতে আমরা আনন্দিত হই, পুলকিত হই, আপ্লুত হই। কিন্তু কবি এখানে আপ্লুত হওয়ার মতো কোনো মানুষকে খুঁজে পাননি, কারণ সেখানকার সহজ সরল গ্রামীণ মানুষের চোখে মুখে লেগে আছে ধুলোর কলঙ্ক। আসলে যন্ত্র সভ্যতা যে অরণ্য প্রকৃতির শান্তি সুষমাকে ধ্বংস করেছে, তার এক উজ্জ্বল দৃষ্টান্ত হলো এই কবিতা। কবি যেন এখানে এসে দারিদ্র্যপূর্ণ কর্মক্লান্ত মানুষের শীর্ণ দেহের জীর্ণ রূপ প্রত্যক্ষ করলেন। পরবর্তী লাইন, ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন। মহুয়ার দেশের সহজ সরল মানুষের চোখ ঘুমহীন, কারণ এই মানুষেরা যন্ত্র দানবের দাসে পরিণত হয়ে দিন রাত কয়লা খনি থেকে কয়লা উত্তোলন করেছে।
তারা পরিশ্রান্ত, নিদ্রাহীন, ক্লান্তিহীন। তাদের চোখের ঘুম কেড়ে নিয়েছে বেঁচে থাকার লড়াই। নাগরিক কবি সমর সেন নগর জীবনের যে দুঃস্বপ্ন থেকে মুক্তির জন্য মহুয়ার দেশে পাড়ি জমিয়েছিলেন, সেই মহুয়ার দেশে এসে কিন্তু কবি দেখলেন এখানকার সহজ সরল গ্রামীণ মানুষেরা প্রত্যহ সেই দুঃস্বপ্ন বহন করে চলেছে। তারাও পুঁজিবাদী আগ্রাসনের শিকার, অরণ্যের সন্তান, প্রকৃতির কোলে প্রতিপালিত। এখানকার আদিবাসী মানুষ জন্মভূমি, মাতৃভূমির অধিকার হারিয়ে শ্রমিক শ্রেণীতে পরিণত হয়েছে। জন্মভূমির অধিকার হারানো তাদের কাছে দুঃস্বপ্নের সমান। তাই যে মহুয়ার দেশ কবির কাছে পরম কামনার হয়ে উঠেছিল, কবিতার শেষে তা যেন মরীচিকায় মিলিয়ে গেল।